আপনারা যারা বং এভরিথিং চ্যানেলের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প এডগার অ্যালান পোয়ের লেখা কালো বেড়ালের রহস্য। এটি একটি অনুবাদ গল্প। এখন আমি যে গল্পটা লিখতে বসেছি সেটা এতই অদ্ভুত যে কেউ তা বিশ্বাস করবে, আমি নিজে তা বিশ্বাস করি না। আর আমি কাউকে তা করতে বলিও না, কারণ আমি নিজে এর একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হয়েও আমি যখন বিশ্বাস করতে পারছি না, তখন আর সবাই শুধু আমার মুখের কথায় সমস্তটা বিশ্বাস করে নেবে, এটা ভাবাই তো পাগলের লক্ষণ। আমি পাগল নই, আর জেগে জেগে দিবাস্বপ্ন দেখাও আমার স্বভাব নয়। কেবলমাত্র বুকের বোঝা হালকা করার জন্যই কাহিনীটা লিখে রেখে যেতে চাই। কেননা আজ বেঁচে থাকলেও কাল যে আমি মারা যেতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে কোনো রকম মতামত না প্রকাশ করে সহজ সরল ভাষায় নিজের কিছু পারিবারিক ঘটনাবলীর বর্ণনা দিয়ে যাওয়া। এই সমস্ত ঘটনাগুলোই আমাকে ভীষণভাবে শঙ্কিত করে তুলেছে, আমাকে দুঃসহ যন্ত্রণা দিয়েছে এবং পরিশেষে আমার কাছে সর্বাত্মক ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবুও পুরোটাই আমি অকপটে বলার চেষ্টা করব। এর সমস্তই আমার কাছে ভয়াল ও দুঃস্বপ্নের মতো। যদি অন্য আর 5 জনের কাছে এগুলো এত ভয়ঙ্কর নাও মনে হতে পারে। তারা ভাববে ব্যাপারটা খুব অদ্ভুত আর আশ্চর্যজনক। কিছুদিন বাদে কোনো কোনো প্রাজ্ঞ পাঠক হয়তো এর মধ্যে আদ্য কোনো অলৌকিক গন্ধ খুঁজেই পাবে না। ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে তারা পুরো ব্যাপারটার মধ্যে একটা কার্য কারণ সম্পর্ক খুঁজে বের করতে পারবে। কারণ এই সামগ্রিক পরিবেশটা আমাকে যেভাবে উত্তেজিত করে তুলেছে, তাদের সেই উত্তেজনা মনে নাও হতে পারে। তাদের বিচার বুদ্ধিও এর দ্বারা প্রভাবিত হবে না। তারা তখন এই ঘটনাগুলোকে নেহাতি মামুলি ঘটনা বলে রায় দেবে। একেবারে ছোটবেলা থেকেই আমি ছিলাম ভারী কোমল প্রকৃতির শান্তশিষ্ট স্বভাবের। এর জন্যে সমবয়সী বন্ধুরা আমার পেছনে লাগতো। আমাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করত। বিশেষ করে জন্তু জানোয়ার আমি খুব ভালোবাসতাম এবং নানা রকম পশু পাখি পোষার ব্যাপারে আমার বাবা মাও আমাকে একটু প্রশ্রয় দিতেন। ওদের নিয়েই আমার সারাটা দিন কেটে যেত। ওদের খাইয়ে দাইয়ে আদর যত্ন করে আমি যে অপরিসীম আনন্দ পেতাম, তেমন আনন্দ আর কোথাও খুঁজে পেতাম না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার সেই মানসিকতার প্রবণতা দূর তো হলোই না, বরং উত্তরোত্তর বেড়েই চলল। এরাই যেন আমার আনন্দের একমাত্র উৎস হয়ে দাঁড়ালো। কুকুরের মতো বিশ্বস্ত, প্রভুভক্ত এবং বোধবুদ্ধি সম্পন্ন প্রাণী যারা পুষেছে, তাদের কাছে আমার এই অনুভূতির কথা বিশেষভাবে বুঝিয়ে বলার দরকার পড়ে না। মানুষের বন্ধুত্বের মধ্যে প্রায়শই খাদের মিশেল থাকে, কিন্তু জন্তু জানোয়ারদের মধ্যে ভালোবাসার কোনো মিশেল পাওয়া যায় না। এর স্বরূপ একেবারে আলাদা ধরনের, কারণ এর উৎস সরাসরি হৃদয়ের বক্ষস্থল থেকে। আমার বিয়ে হয়েছিল একটু কম বয়সে। সৌভাগ্যক্রমে স্ত্রীর সঙ্গে আমার মনের মিলও ছিল। জন্তু জানোয়ার পোষার দিকে আমার চোখ দেখে সেও ঘরে পোষার উপযুক্ত পশু পাখি আমায় জোগাড় করে দিত। আমাদের সংগ্রহে ছিল কয়েক জাতের পাখি, সোনালি মাছ, একটা ভালো জাতের কুকুর, কয়েকটা খরগোশ, ছোট সাইজের একটা বাঁদর আর একটা বেড়াল। শেষতম ওই প্রাণীটা ছিল আকারে প্রকারে বেশ বড়সড়, অদ্ভুত সুন্দর দেখতে, একেবারে কুচকুচে কালো রঙের, আর এর বুদ্ধিও ছিল অসাধারণ। আমার স্ত্রীর যদিও কোনো রকম কুসংস্কার ছিল না, কিন্তু বেড়ালটার বুদ্ধির কথা বলতে গেলেই ও আমাকে একটা প্রাচীন বিশ্বাসের কথা মনে করিয়ে দিত।
প্রাচীনকালে মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা ছিল যে কালো রঙের প্রতিটা বিড়ালই আসলে ছদ্মবেশী ডাইনি। কথাটা নিজেও যে বিশ্বাস করতাম তা নয়, হঠাৎ মনে পড়ে গেল তাই বললাম। এর পেছনে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। বিড়ালটার নাম ছিল প্লুটো। ও ছিল আমার পোষা পশু পাখিদের মধ্যে সবচেয়ে প্রিয় আর আমার খেলার সঙ্গী। নিজের হাতে আমি ওকে খাওয়াতাম। বাড়ির মধ্যে যখন যেখানে যেতাম ও আমার পায়ে ঘুরঘুর করত। এমনকি যখন রাস্তায় বেরুতাম তখন ওকে বাড়িতে রেখে আসার জন্য অনেক কসরত করতে হতো। আমাদের দুজনের এই বন্ধুত্ব বছর কয়েক বজায় ছিল। এখানে একটা কথা বলতে আমি খুবই সংকোচ বোধ করছি। বছরের মধ্যে আমার মতি গতি স্বভাব চরিত্র দুই কেমন যেন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। আমি নিজেও স্পষ্ট সেটা টের পেতাম। মনে হলো আমার মাথার ভেতর যেন একটা শয়তান এসে বাসা বেঁধেছে। সে আমাকে গ্রাস করছে একটু একটু করে। দিনের পর দিন আমি যেন ক্রমশ আরও বেশি করে খেয়ালি আর খিটখিটে স্বভাবের হয়ে উঠছি। আমার এই অসামাজিক আচরণে কে কী মনে করলো সে সম্পর্কে আমার গ্রাহ্যই ছিল না। নিজের স্ত্রীর সঙ্গেও অভদ্র ভাষায় কথা বলা আমার একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে তার উপর শারীরিক নির্যাতনও চালাতে লাগলাম। আমার পোষা পশু পাখি নিশ্চয়ই আমার স্বভাবের এই পরিবর্তন টের পেয়েছিল। আমি যে শুধু ওদের অবহেলা করতাম তা নয়, ওদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করতাম। বাদর বা কুকুরটা অথবা ওই খরগোশগুলো যদি একটু আদর পাওয়ার প্রত্যাশায় আমার কাছে এসে দাঁড়াতো, আমি ওদের উপর পৈশাচিক অত্যাচার চালাতাম। শুধু প্লুটো ছাড়া। ওর সঙ্গে ব্যবহারের সময় আমি যেন নিজেকে সংযত রাখতাম। মাতালের মদের নেশার মতো এই অসুখটা আমার বেড়েই চলল দিনের পর দিন। এমনকি প্লুটো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে খানিকটা অবাধ্য আর স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল, আমার বদমেজাজের আঁচ এবার তার গায়েও লাগলো। এক রাতে শহরের এক পরিচিত আড্ডা থেকে দস্তুর মতো মাতাল অবস্থায় বাড়ি ফিরলাম। মনে হলো প্লুটো যেন আমায় দেখে পালিয়ে যাচ্ছে। কেমন একটা রোগ চেপে গেল। জোর করে চেপে ধরলাম ওকে। আমার ভাবগতিক দেখে ও ভয়ে ছটফট করছিল। আমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ও আমাকে ছোট্ট একটা কামড় দিল। নিমেষে আমার ভেতরের শয়তানটা মাথাচাড়া দিয়ে উঠল। আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম। আমার নিজের সত্তাটাও বুঝি আমার দেহ থেকে সেই মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। তার বদলে পৈশাচিক একটা ক্রোধ তরল আগুনের মতো ছড়িয়ে পড়ল আমার শিরায় শিরায়। কোটের পকেট থেকে একটা ছুরি বের করলাম। তারপর এক হাতে বিড়ালটার টুটি চিপে ধরে সেই শানিত ছুরির ফলা দিয়ে ওর একটা চোখ উপড়ে নিলাম। এখন এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমার হাত কেঁপে কেঁপে উঠছে। অনুতাপে আমার হৃদয় দগ্ধ হচ্ছে। লজ্জায় আমার চোখ মুখ লাল হচ্ছে। কিন্তু যা করে ফেলেছি তার তো আর কোনো চারা নেই। রাতের মধ্যে আমার সেই পৈশাচিক সত্তাটা অনেকখানি অবদমিত হয়ে গেল। আমার বিচার বুদ্ধিও জেগে উঠল ধীরে ধীরে। গতরাত্রের কৃতকর্মের মধ্যে মনের মধ্যে যুগপৎ ভয় আর অনুশোচনা দেখা দিল। নিজেকে কেমন যেন অপরাধী বলে মনে হতে লাগলো, যদিও এই অনুভূতিটা ততটা গভীর ছিল না। আমার বিবেকের ওপর তেমন কোনো দাগ কাটতে পারল না। দু একদিনের মধ্যেই আমি আমার পুরনো স্বভাবে ফিরে গেলাম। কৃতকর্মের যাবতীয় স্মৃতি মদের গেলাসেই ডুবে গেল। ইতিমধ্যে বেড়ালটাও সুস্থ হয়ে উঠেছে।
এবং সত্যি কথা বলতে কি, ওর ওই শূন্য অক্ষি কোটরের দিকে তাকালে আমার যেন কেমন ভয় ভয় লাগতো। দৃশ্যটা চোখের পক্ষে বড় বেশি পীড়াদায়ক ছিল, তবে ওর নিজের কোনো জ্বালা যন্ত্রণা ছিল বলে মনে হতো না। আগের মতোই সারা বাড়িময় ঘুরে বেড়াতো, কিন্তু আমাকে দেখলেই দারুণ ভয় পেয়ে ছুটে পালাতো। ওর পক্ষে এই আচরণটাই স্বাভাবিক। তবে যে প্রাণীটা একদিন আমায় এত ভালোবাসতো, তার এই ব্যবহারে মাঝে মাঝে আমি দুঃখও পেতাম। এই দুঃখটা ক্রমে ক্রমে বিরক্তিতে পরিবর্তন হতে লাগলো। সেই বিরক্তি থেকে জন্ম নিল এক বিকট উৎকট ক্রোধ। এর কোনো দার্শনিক ব্যাখ্যা আমার কাছে নেই। আমার বিবেক বলতে তখনও কিছু অবশিষ্ট ছিল বলে আমার মনে হয় না। তবে আমি জানি কিছু কিছু আদিম প্রবৃত্তি মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় থেকেই যায়। এই সমস্ত প্রবৃত্তিগুলোই কম বেশি মানুষের চরিত্রকে নিয়ন্ত্রণ করে। একটা মানুষ জীবনে কত শত সহস্রবার পাপ বা কুকর্মে লিপ্ত হয়, অন্যায় জেনেও শুধুমাত্র আইন ভাঙার অদম্য ইচ্ছাতেই মানুষ এসব করে থাকে। আমার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দেবার উদ্দেশ্যেই সম্ভবত আমার ভেতরকার সেই স্বেচ্ছাচারী মনোভাব একেবারে চরম সীমায় গিয়ে পৌঁছলো। কোনো কোনো মানুষ নিজের বিবেককে যন্ত্রণা দিয়ে এক জাতীয় বিকৃত আনন্দ অনুভব করত। এ যেন অন্যায় করার মোহেই শুধু অন্যায় করা। বিড়ালটা আমার কোনো ক্ষতি করেনি, তবু আমি ওর ওপর চরম অবিচার করলাম। একদিন খুব ঠান্ডা মাথায় ওর গলায় একটা ফাঁস আটকে ওকে একটা উঁচু গাছের ডালে ঝুলিয়ে দিলাম। আমি যখন ওকে গাছে ঝোলাচ্ছি, তখন আমার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল আর আমার বুকটা ভেঙে যাচ্ছিল। আমি জানতাম ও আমাকে ভালোবাসে। ওর প্রতি বিরূপ হওয়ার কোনো কারণই নেই আমার। আমি যে একটা জঘন্য ধরনের পাপ করছি তাও আমার অজ্ঞাত ছিল না। করুণাময় ঈশ্বরও এমন একটা দুষ্কৃতির জন্য কখনো আমায় ক্ষমা করবেন না, এসবই আমি জানতাম। তা সত্ত্বেও শেষমেশ আমি কাজটা করেই ফেললাম। যেদিন এই ঘটনাটা ঘটল, সেদিন রাতে আগুনের হলকায় আমার ঘুম ভাঙল। তাকিয়ে দেখি আমার মশারিটা দাউ দাউ করে জ্বলছে, সারা বাড়িতে আগুন ধরেছে। অনেক কষ্টে আমি, আমার স্ত্রী এবং একজন ভৃত্য সেই লেলিহান অগ্নিশিখার মধ্যে প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে আসতে পারলাম। স্থাবর সম্পত্তি বলতে আমার যা কিছু ছিল সবই সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমি হতাশায় ভেঙেও পড়লাম। আগুন লাগার পরের দিন ধ্বংসস্তূপটা নিজের চোখে দেখতে গেলাম। কেবলমাত্র একটা দেওয়াল ছাড়া সমস্তই পুড়ে ছাই হয়ে গেছে। দেওয়ালটা ছিল আমার বিছানার ঠিক মাথার দিকে। ওর গায়ে নূতন করে প্লাস্টার লাগানো হয়েছিল বলেই মনে হয় আগুনে বিশেষ ক্ষতি হয়নি। দেখলাম দেওয়ালটার সামনে কিছু লোক কৌতূহলী হয়ে ভিড় করে দাঁড়িয়েছে। চাপা কণ্ঠে তারা কিছু বলা বলিও করছে। কৌতূহল নিবৃত্তির জন্য আমি সেদিকে এগিয়ে গেলাম। দেওয়ালের গায়ে বিরাট সাইজের একটা বিড়ালের ছবি ফুটে উঠেছে, গলায় তার ফাঁস জড়ানো। ছবিটা দেখে প্রথমে আমি আতঙ্কিত হয়েছিলাম, পরে ভেবেচিন্তে এর একটা যুক্তিসঙ্গত কারণ খুঁজে বের করলাম। আমার বাড়ির পাশেই যে বাগানে একটা গাছে আমি বিড়ালটাকে ঝুলিয়ে রেখেছিলাম, বাড়িতে আগুন লেগেছে জানতে যখন লোকজন ভিড় করছিল, আমার ঘুম ভাঙার জন্য তাদের মধ্যে কেউ হয়তো দড়িটা কেটে মরা বিড়ালটাকে জানলা দিয়ে ঘরের ভেতরে ছুঁড়ে দিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই পাশের একটা দেওয়াল ওই দেওয়ালটার উপর চেপে ভেঙে পড়ে। তার ফলেই আমার নিষ্ঠুরতার সাক্ষী ওই মরা বিড়ালটার ছাপ সেখানে পড়ে গেছে। যুক্তিবাদী মনের কাছে
এ ধরনের একটা সম্ভাবনা খাড়া করার চেষ্টা করলেও এই অদ্ভুত ঘটনাটা সারাক্ষণ আমার বুকের মধ্যে আলোড়ন তুলত। বেশ কয়েক মাস কেটেও গেল, তবু পোড়া দেওয়ালের গায়ে বেড়ালের ওই ছবিটা স্মৃতি থেকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না। অবশ্য তখন আমার মনে যে অনুভূতিটা জেগে উঠেছিল তার মধ্যে বিবেক দংশনের কোনো স্থান ছিল না। তবে প্লুটোর শূন্যস্থান পূরণের জন্য আমি তখন যে সমস্ত অস্থানে কুস্থানে ঘুরে বেড়াতাম সেখানেই আরও একটা কালো বেড়ালের সন্ধান করতে লাগলাম। একদিন রাতে খানিকটা নেশাগ্রস্ত হয়ে যখন আমি আড্ডায় বসেছিলাম, তখন এক কোণে রাখা জিন আর রামের বড় বড় পিঁপেগুলোর ওপর কালচে একটা বস্তু আমার চোখে পড়ল। বেশ কয়েক মিনিট ধরে আমি ওই পিঁপেগুলোর দিকেই তাকিয়েছিলাম, কিন্তু ইতিপূর্বে ওই বস্তুটা আমি দেখতে পাইনি। ব্যাপারটা আমার কাছে খুব অবাক লাগলো। উঠে গিয়ে পিঁপেটার সামনে দাঁড়ালাম। সত্যি কালো রঙের বড়সড় একটা বেড়াল, অবিকল প্লুটোর মতো। কেবল এক জায়গাতেই যা একটু তফাৎ, প্লুটো ছিল কুচকুচে কালো, আর এই বিড়ালটার বুকের লোমগুলো সব সাদা। হাত দিয়ে স্পর্শ করা মাত্রই বিড়ালটা চার পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। ওর গলা দিয়ে একটা খুশির গড়গড় আওয়াজ বেরিয়ে এলো। আমার হাতে গা ঘষতে লাগলো জোরে জোরে। আমাকে দেখে ওর খুশি যেন ধরেই না। এরকম একটা বিড়ালই তো আমি এতদিন খুঁজছিলাম। তাই আড্ডার মালিকের কাছে বিড়ালটা কেনার প্রস্তাব করলাম, কিন্তু আড্ডার মালিক বলল বিড়ালটা নাকি তার নয়, এমনকি এর আগে সে এই বিড়ালটাকে কোনোদিনও দেখেনি। কিভাবে যে বিড়ালটা এখানে হাজির হলো তাও সে জানে না। একটা খুশির আওয়াজ বেরিয়ে এলো। যাই হোক, ওকে খানিকটা আদর করে যখন আমি বাসার পথ ধরলাম, তখন ও আমার সঙ্গে সঙ্গে চলল। ব্যাপারটাতে আমি আপত্তি করলাম না, বরং যেতে যেতে আরও দু চারবার ওর গায়ে হাত বুলিয়ে দিলাম। বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই ও আমাদেরই একজন হয়ে গেল। আমার স্ত্রীরও ওকে বেশ পছন্দ। কিন্তু দিন কয়েকের মধ্যেই আমার সেই ভালোবাসা যেন ফুরিয়ে গেল। আমি আর বিড়ালটাকে সহ্য করতে পারতাম না। আমার এই উল্টো মনোভাবের কোনো কারণ খুঁজেও পেলাম না আমি। ঠিক কখন থেকে এর উৎপত্তি তাও আমার জানা নেই। ওকে দেখলেই আমার বিরক্ত লাগতো। এই বিরক্তিটা ধীরে ধীরে ঘৃণায় পরিবর্তন হলো। আমি ওকে যতটা সম্ভব এড়িয়ে যেতে চেষ্টা করলাম, কেননা আগের ঘটনার দরুন আমার মনের মধ্যে একটা লজ্জাভাব তখন কাজ করছিল। সেই জন্য ওর উপর কোনো রকম শারীরিক নির্যাতন করতাম না। এইভাবে নিজেকে সংযত করে রাখতে রাখতে সপ্তাহখানেক কেটে গেল। তবে খুব ধীরে ধীরে ওর প্রতি আমার ঘৃণার ভাবটা একেবারে চরমে পৌঁছালো। ওর উপস্থিতি আমি আর কিছুতেই বরদাস্ত করতে পারতাম না। প্লেগে আক্রান্ত রোগীকে মানুষ যেমন সভয়ে এড়িয়ে চলে, ঠিক সেইভাবেই আমিও এড়িয়ে চললাম ওকে। বিশেষ এই কারণেই যে বিড়ালটার ওপর আমার ঘৃণা জন্মাতে শুরু করেছিল তাতে সন্দেহ নেই। যেদিন ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম তার পরের দিনই নজরে পড়ল প্লুটোর মতো ওরও একটা চোখ কোনো কারণে নষ্ট হয়ে গেছে। সম্ভবত এজন্যই ও বেশি করে আমার প্রিয় পাত্র হয়ে উঠল। আমার স্ত্রীর স্বভাবটা যে অতিরিক্ত কোমল আর স্নেহপ্রবণ সে কথা তো আপনাদের আগেই বলেছি। এককালে আমিও এই হৃদয়বৃত্তির অধিকারী ছিলাম। এর সুবাদে যে কত অপার আনন্দ পাওয়া যায় সেটা আমার অজানা নয়। বিড়ালটার প্রতি আমার ঘৃণা যতই তীব্র হলো, বিড়ালটাও যেন তত বেশি আমায় ভালোবাসতে শুরু করলো।
ও যে কিভাবে আমার পদে পদে অনুসরণ করত পাঠকদের তা বলে বোঝানো যাবে না। যখনই আমি কোথাও বসতাম, ও গিয়ে গুটিসুটি মেরে আমার চেয়ারের নিচে ঢুকে পড়ত, অথবা হাঁটু বেয়ে আমার কোলে ওঠার চেষ্টা করত। আমার ঘেন্না করলেও আমাকে আদরে আদরে অস্থির করে তুলত। আমি উঠে দাঁড়ালে ও আমার দু পায়ের ফাঁকের মধ্যে ঢুকে যেত। পায়ে পায়ে জড়িয়ে মাঝে মাঝে উল্টে পড়ার উপক্রম হতো আমার। কখনো আবার বড় বড় নখ দিয়ে আমার কোট আঁকড়ে ধরে বুকের কাছে ঝুলে থাকতো। তখন মনে হতো জোরালো একটা ঘুষি ওর মাথার খুলিতে মেরে খুলিটা গুঁড়ো করে দিই। যদিও পূর্বকৃত অপরাধের স্মৃতি আমাকে সে কাজ করতে বিরত রাখত, তবে এই কথাও স্বীকার করতে হবে, কোনো এক অজ্ঞাত কারণে বেড়ালটাকে আমি ভয়ও পেতাম যথেষ্ট। আমার শারীরিক ক্ষতির কথা ভেবে যে আমি শঙ্কিত হয়ে উঠেছিলাম তা নয়, কিন্তু এই সংখ্যার প্রকৃত স্বরূপ বিশ্লেষণ করাও আমার পক্ষে সাধ্যাতীত। আসলে আজ এই অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়েও একটা কথা স্বীকার করতে আমি খুব লজ্জা বোধ করছি। এই বেড়ালটা আমার মনে যে শঙ্কা আর বিভীষিকা ঢুকিয়ে দিয়েছে তার হয়তো কোনো বাস্তব ভিত্তি নেই। তার উৎস একটা অসার বায়বীয় কল্পনা। আমার যে বিড়ালটাকে আমি নিজের হাতে খুন করেছি, তার সঙ্গে এই অদ্ভুত জন্তুটার ফারাক শুধু বুকের ওই সাদা লোমগুলো। আমার স্ত্রী বার কয়েকই এ ব্যাপারে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এই তফাৎটার কথা আমি আগেই বলেছি আপনাদের, কিন্তু এই দাগটা তখন এত প্রকট ছিল না। এখন সেটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, আর একে কেন্দ্র করেই আমার মানসিক ভীতিটা ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে। মনে হচ্ছিল ওটা যেন কোনো ভয়ঙ্কর অশুভ কিছুর ইঙ্গিতটা অস্পষ্টভাবে ফাঁসির কথাই আমাকে মনে করিয়ে দিচ্ছিল বারবার। হায় ঈশ্বর, ভয় আর পাপের এই নিঃশব্দ সংক্রমণ যেন যন্ত্রণা আর মৃত্যুরই সামিল। আজ আমি পৃথিবীর সব থেকে হতভাগ্য মানুষ। আমার মতো অভাগা দুনিয়ায় আর কেউ নেই। আজ এই দুর্ভোগের মূল কারণ বর্বর একটা জন্তু, যার এক স্বগোত্রীয়কে নিষ্ঠুরভাবে খুন করেছিলাম আমি। বোধহয় আমাকে নিদারুণ যন্ত্রণা দেওয়ার জন্যই ঈশ্বরে প্রাণীটিকে সৃষ্টি করেছে আর পৃথিবীতে পাঠিয়েছে। দিনে রাতে এক মুহূর্তের জন্যে আমার জীবনে স্বস্তি বলতে কিছুই খুঁজে পেতাম না। দিনভর সারাক্ষণ আমার গায়ে গায়ে লেপ্টে থাকতো, আর রাত্রে আসতো দুঃস্বপ্নের রূপ ধরে। স্বপ্ন দেখলাম ওই ভয়ালো জন্তুটা তার বিশাল শরীর নিয়ে আমার বুকের ওপর চেপে বসে মুখের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলছে। ওকে বুক থেকে ঝেড়ে ফেলার মতো কোনো শক্তি আমার নেই। জন্তুটা যেন চিরকাল আমার বুকের ওপর অনড়ভাবেই বসে থাকবে। এই প্রচণ্ড মানসিক যন্ত্রণার চাপে আমার মধ্যে ভালো বলতে যা কিছু ছিল সবই শেষকালে চাপা পড়ে গেল। সেই জায়গা দখল করলো নিষ্ঠুর জঘন্যতম সব চিন্তা। তারাই আমার দিনরাতের সঙ্গী হয়ে দাঁড়ালো। পৃথিবীর সব কিছুর ওপর আমার ঘৃণা, সমস্ত মানবজাতি যেন আমার ঘৃণার পাত্র। আর এই উগ্র ঝাঁজের প্রায় সমস্তটাই গিয়ে পড়ত আমার শান্ত শিষ্ট নির্বিরোধ স্ত্রীর ওপর। তাকেই সব মুখ বুঝে সহ্য করতে হতো। আমাদের পুরনো বাড়ির মাটির নিচে একটা গুদাম ঘর ছিল। অবস্থার ফেরে সে ঘরটাও তখন আমরা মাঝে মাঝে ব্যবহার করতাম। একদিন কয়েকটা টুকটাক কাজ সারার জন্যে আমি সরু অপরিসর সিঁড়ি দিয়ে মাটির নিচের ওই ঘরটায় যাচ্ছিলাম। তখন বিড়ালটা এমনভাবে আমার পায়ে পায়ে জড়াচ্ছিল যে একটু হলেই আমি হোঁচট খেয়ে উল্টে পড়তাম। প্রচণ্ড রাগে আমার হাত পা সব থরথর করে কাঁপতে লাগলো।
এতদিন যে মানসিক ভয় আমাকে পেয়ে বসেছিল, যার দরুন ইচ্ছে থাকলেও আমি ওকে আঘাত করতে পারিনি, তার আর কোনোটাই আমার মধ্যে অবশিষ্ট ছিল না। একটা কুড়াল নিয়ে মারতে গেলাম ওকে। আঘাতটা ঠিকমতো জায়গায় পড়লে ওর মাথাটা চুরমার হয়ে যেত, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার স্ত্রী এসে আমায় বাধা দিল। এর ফলে আমার রাগের মাত্রা এতই বেড়ে গেল যে আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে সেই কুড়াল দিয়েই আমার স্ত্রীর মাথায় প্রাণপণ শক্তিতে ঘা বসালাম। সেই একটা ঘায়েই ও প্রাণ হারালো। মুখ দিয়ে কোনো শব্দ পর্যন্ত বেরোলো না। স্ত্রীকে খুন করার পর আমার মনে অনুশোচনার লেশমাত্রও ছিল না। শুধু মৃতদেহটা কি করে গতি করা যায় সেই চিন্তাতেই ব্যস্ত থাকতাম। দিনে রাতে যখন হোক প্রতিবেশীদের নজর এড়িয়ে মৃতদেহটাকে বাইরে পাচার করা সম্ভব না। সেটা বিরাট ঝুঁকির ব্যাপার। আরও অনেক রকম চিন্তা করলাম। একবার ভাবলাম লাশটাকে টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে ফেলি। মেঝের গর্ত খুঁড়ে দেহটা পুঁতে দেবার কথাও ভেবেছি অনেকবার। উঠোনের একধারে যে কুয়ো আছে তার মধ্যে দেহটা ফেলে দেবার কথাও ভাবলাম। ব্যবসায়ীরা যেভাবে তাদের জিনিসপত্র নিয়ে যায় সেইভাবে বড় বাক্সে ভরে কুলির মাথায় চাপিয়ে মৃতদেহটা বাইরে কোথাও পাঠিয়ে দেব চিন্তা করলাম। অবশেষে সবচেয়ে সুবিধাজনক পদ্ধতিটা আমার মাথায় আসলো। মধ্যযুগের মধ্যাক্ষরা তাদের শত্রুদের মৃতদেহ যেমন নূতন গাঁথনি তুলে দেয়ালে লুকিয়ে ফেলত, আমিও তাই করব ঠিক করলাম। মনে মনে ভাবলাম এসব কাজের জন্য গুদাম ঘরটাই উপযুক্ত। তাছাড়া ঘরের গাঁথনিটাও ছিল খুব নরম। দিন কয়েক আগে এর দেওয়ালে নূতন করে পলেস্টার করা হয়েছিল। ড্যাম্পের জন্য সেটা ভালো করে শুকায়ও নি। আর একদিকের দেওয়ালে চিমনি বা তাপ চুল্লি জাতীয় কিছু একটা ছিল। পলেস্তারা করার সময় সেখানে ইট গেঁথে অন্য দেয়ালের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে। ভেতরটা কিন্তু ফাঁপাই রয়ে গেছে আগের মতো। ওখান থেকেই ইটগুলো খুলে একটা ফাঁকা জায়গায় লাশটা ঢুকিয়ে দিয়ে আবার ইট গেঁথে দেওয়া আমার পক্ষে খুব একটা কষ্টকর হবে না। কেউ কিছু সন্দেহ করবে না। আমার অনুমানে এক তিল ভুল ছিল না। শাবল দিয়ে খুব সহজেই আমি জায়গার ইটগুলো খুলেও ফেললাম। তারপরে সাবধানে তার ভেতর লাশটাকে দাঁড় করিয়ে রেখে আগের মতো সাজিয়ে রাখলাম ইটগুলো। চুন বালির প্রলেপ দিয়ে দেওয়ালটাকে এমনভাবে গড়ে তুললাম যে অন্য দেওয়ালের সঙ্গে এর কোনো ফারাক চোখেই পড়ল না। মেঝের ওপর চুন বালির যে আবর্জনা পড়েছিল তাও সাফ করলাম নিখুঁতভাবে। চারপাশে নজর বুলিয়ে মনে মনে খুশি হলাম। আমার পরিশ্রম বৃথা যায়নি। পরের কর্তব্য ঠিক করলাম ওই শয়তানটাকে খুঁজে বের করা, যে আমার জীবনের চূড়ান্ত দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওটাকেও মেরে ফেলবো বলে মনস্থির করলাম। সেই মুহূর্তে জন্তুটা আমার সামনে পড়ে গেলে মৃত্যুই হতো অবধারিত। আমার মনে হলো আমি যে ভীষণ রেগে গেছি সেটা ওই ধূর্ত বিড়ালটা বুঝতে পেরেছে। সেই জন্য আপাতত সে আমার কাছে ঘেঁষছে না। রাগ কমেছে জানতে পারলে তখন আবার গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়াবে। সে যাই হোক, ওই ঘৃণ্য প্রাণীটিকে কাছে পিঠে দেখতে না পেয়ে আমি মনে মনে স্বস্তিই বোধ করলাম। সে কথা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। মনে হলো বুক থেকে যেন একটা জগদ্দল পাথর নেমে গেল। রাতেও ওর কোনো হদিশ পেলাম না। ওটাকে বাড়িতে এনে হাজির করার পর এই প্রথম মনে হলো তার হাত থেকে আমি নিষ্কৃতি পেয়েছি। একটা রাত সত্যি আমি খুব নিশ্চিন্তে ঘুমোলাম। হ্যাঁ, আমার বিবেকের ওপর খুনের বোঝা চেপে থাকলেও ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না। দ্বিতীয় এবং তৃতীয় দিনও কেটে গেল নির্বিঘ্নে।
আমি আবার স্বাধীন মানুষের মতো বুক ভরে নিঃশ্বাস নিতে পারলাম। বিড়ালরূপী ওই দানবটা বোধহয় ভয় পেয়ে বরাবরের জন্যই এ অঞ্চল ছেড়ে পালিয়েছে। মনে মনে ভাবলাম, ওর দর্শন হয়তো আর কোনোদিনও পাব না। আমার আনন্দ বুঝি আর ধরে না। যে পাপ আমি করেছি তার জন্য আমার মনের কোণে আদৌ কোনো অনুশোচনা ছিল না। ইতিমধ্যেই আমার স্ত্রীর সম্পর্কে প্রতিবেশীরা আমায় প্রশ্ন করতে শুরু করলো। আমিও সহজভাবে জবাব দিলাম। এমনকি আমার বাড়িতে অনুসন্ধান চালানো হলো, তাকে খুঁজেও পাওয়া গেল না। আমার ভবিষ্যৎ যে সম্পূর্ণ নিরাপদ সেই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত হলাম। কিন্তু 4 দিনের দিন খুব আকস্মিকভাবেই আমার বাড়িতে পুলিশ এসে হাজির হলো। তাদের উদ্দেশ্য আমার সমস্ত বাড়িটা ভালোভাবে খানা তল্লাশ করবে। তবে আমার দুষ্কৃতির সমস্ত চিহ্ন যে আমি নিখুঁতভাবে লোপাট করে ফেলেছিলাম, সেজন্য আমার কোনো উদ্বেগ বোধ হলো না। অনুসন্ধানের সময় পুলিশ অফিসার আমায় তার সঙ্গেই রাখল। বাড়ির সর্বত্র ওরা আতি পাতি করে খুঁজল। অবশেষে তৃতীয় কি চতুর্থবার ওরা আবার আমাকে সঙ্গে নিয়ে মাটির নিচে গুদম ঘরে এসে জড়ো হলো। আমার একটা মাংসপেশিও কাঁপল না। ঘুমিয়ে থাকা নিরপরাধ মানুষের হৃৎপিণ্ড যেমন স্বাভাবিক থাকে, আমারটাও ঠিক তেমনই ছিল। নিরুদ্বিগ্ন চিত্তেই আমি হাত দুটো বুকের ওপর ভাঁজ করে গুদম ঘরের মধ্যে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলাম। পুলিশের লোকেরা অবশেষে পুরোপুরি সন্তুষ্ট হয়ে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলো। আমি যেন আমার পুলক আর বুকের মধ্যে চেপে রাখতে পারলাম না। জয়লাভের আনন্দে 2-4টে কথা বলার জন্যে আমার ভেতরটা তখন ছটফট করছে, যাতে তারা আমার নির্দোষিতার সপক্ষে সম্পূর্ণ নিঃসন্দেহ হতে পারে। সেটাই আমার একমাত্র উদ্দেশ্য। তারা যখন সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল, তখন আমি তাদের ডেকে বললাম, ভদ্র মহোদয়গণ, আপনাদের মনের যাবতীয় সন্দেহ দূর করতে পেরে আমি আনন্দিত। করুণাময় ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, তিনি আপনাদের সকলকে সুস্থ রাখুন, মঙ্গল করুন। যা ভালো কথা, হ্যাঁ ভালো কথা, আমার এই বাড়িটা কিন্তু খুব শক্তপোক্ত। কিছু বলতে হবে বলে আমি তখন উন্মত্তের মতো যা মনে আসছে তাই বকে যাচ্ছিলাম। আমি তার কিছুই জানি না যে আমি কি বলছি। আমি আবার বলতে শুরু করলাম, হ্যাঁ যেটা বলছিলাম, বাড়িটা কিন্তু সত্যই খুব শক্ত ভিতের ওপর তৈরি। আর ওই যে দেওয়ালগুলো দেখছেন, ভদ্র মহোদয়গণ, আপনারা কি চলে যাচ্ছেন? এগুলো কিন্তু সত্যিই মজবুত। কথাগুলো বলতে বলতে আমি একটা ছড়ি দিয়ে দেওয়ালের ঠিক সেই জায়গায় টোকা দিচ্ছিলাম যার পেছনে আমার স্ত্রীর মৃতদেহকে দাঁড় করানো আছে। দেওয়ালের গায়ে আমার ছড়ির ঠেকার শব্দ মিলিয়ে যাওয়ার আগের মুহূর্তেই একটা আওয়াজ বেরিয়ে এলো তার ভেতর থেকে। ভাঙা গলায় দলা পাকানো একটা কান্নার আওয়াজ। ধীরে ধীরে সেই করুণ কান্না এক অমানবিক ফোঁপানির রূপ নিল। উৎকণ্ঠিত ত্রাসের সঙ্গে আনন্দের উল্লাসও সূক্ষ্মভাবে মিশেছিল তার মধ্যে। একমাত্র নরকের গভীরতম অন্ধকার থেকেই সেরকম আওয়াজ আসতে পারে। শত সহস্র পাপী আত্মার করুণ ক্রন্দন আর তাদের শান্তিদাতা যমদূতদের দানবীয় চিৎকার যেন মিলে মিশে এক হয়ে যাচ্ছে এখানে। ঠিক সেই মুহূর্তে আমার মনে যে চিন্তার উদয় হলো তা আমি ভাষায় প্রকাশ করতে পারলাম না। বো করে আমার মাথাটা ঘুরে গেল। উল্টো দিকের দেওয়ালে ঠ্যাসান দিয়ে স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম কোনো রকমে। প্রচণ্ড আতঙ্কে আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। পুলিশের লোকেরাও ভয়ে বিস্ময়ে চিত্রার্পিতের মতো
দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপরেই ডজন খানেক শক্ত সামর্থ্য হাত দেওয়ালের ওই অংশটা ভেঙে ফেলল। ইতিমধ্যেই পচন ধরতে শুরু করেছিল লাশটায়। সেই রক্তমাখা গলিত মৃতদেহটা সকলের চোখের সামনেই খাড়া হয়ে দাঁড়িয়েছিল। আর যে এই অপকর্মের নেপথ্যের নায়ক, শয়তানরূপী সেই বিড়ালটা জুবুথুবু হয়ে বসেছিল মৃতদেহের মাথার ওপর। তার একটা চোখ কানা, আর অন্য চোখটা মনে হয় যেন আগুনের হলকায় পরিণত হয়েছে। ওর গলা চিরেই উঠে এসেছিল সেই আর্তনাদ, আর তার ফলেই ফাঁসির দড়ি আজ আমার গলায় এঁটে বসেছে। লাশটাকে দেওয়ালের মধ্যে গেঁথে ফেলার সময় ওটাকেও নিজের অজান্তে আমি ওর ভেতরে আটকে ফেলেছিলাম। গল্পটি শুনতে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।